সমস্ত পদ কারে কয়? অথবা এগুলো বিষয় বুঝতে হবে। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। আপনি এটা বলতে পারেন সমস্ত পদে তিনটা নাম। একটা হলো সমস্ত পদ, এটা হলো সমাসবদ্ধ, এটা হলো সমাস নিষ্পন্ন। তাহলে তিনটা নাম। এখন সমসমান পদ কারে কয়? যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেককে সমসমান পদ বলে। পূর্বপদ কারে কয়? সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ। পরপদ সমাসযুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলা হয়। সমাস বাক্য, বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য কারে কয়? সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় তারা বলে সমাস বাক্য, বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য। খেয়াল করেন, সিংহ চিহ্নিত আসন, এগুলো এখানে কিছুই হয়তো অনেকে বুঝেন নাই, এখানে খেয়াল করেন। এই জায়গাটা খেয়াল করলে আপনার আমি যা বলছি সব ক্লিয়ার হবে। সিংহ চিহ্নিত আসন, তাহলে সিংহ চিহ্নিত আসন, আপনি যখন সিংহাসনকে ভাঙবেন তখন সিংহ চিহ্নিত আসন পাবেন। এই পুরো সিংহ চিহ্নিত আসন এটা একটা বাক্য। সিংহ চিহ্নিত আসন তিনটা পদ যুক্ত হয়ে একটা বাক্য হয়েছে। তখন আপনি এই 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 মূল জিনিস ছিল সিংহাসন, এটা না বলে আপনি বলতেছেন সিংহ চিহ্নিত আসন। এই কথা যদি আপনি বলেন তাহলে আপনার তার নাম হবে একটা ব্যাস বাক্য, আর একটা নাম হবে বিগ্রহ বাক্য, আর একটা নাম হবে সমাস বাক্য। যেহেতু এটা একটা বাক্য এই জন্য সমাস বাক্য বলতে পারবেন, বিগ্রহ বাক্য বলতে পারবেন, ব্যাস বাক্য বলতে পারবেন। তবে সিংহাসনকে আপনি কি বলবেন? সিংহাসন, সিংহাসনকে আপনি যেটা বলবেন, এখানে সবকিছু ভাঙ্গে ঠাঙ্গে যা হয়েছে সবকিছু এর ভিতরে আছে। এই যে সিংহ চিহ্নিত আসন বলেন না যাই বলেন, সব সিংহাসনের ভিতরে আছে। এটা হলো মূল, এটা সমস্ত পদ। এর নাম তিনটা, একটা সমস্ত পদ, এটা সমাসবদ্ধ পদ, এটা সমাস নিষ্পন্ন পদ। এটা একটা পদ, আর এটা কিন্তু বাক্য, এটা সমাস বাক্য। এই দেখেন, আপনারা পরীক্ষা হলে সমাস বাক্য আর সমাসবদ্ধ পদ এই দুইটার ভিতরে ভেজাল লাগাবেন। সমাসবদ্ধ পদ আর সমাস বাক্য। তাহলে বাক্য কোনটাকে বলবেন? যদি আপনার ব্যাস বাক্য তুলে দেয় তখন বলবেন সমাস বাক্য, ওটা পুরোটা বাক্য। আর সেই শালী সিংহাসন বললে এখন, এখন ধরেন এই যে সিংহ, এটা একটা সমস্যামান পদ। চিহ্নিত, এটা একটা সমস্যামান পদ। আসন, এটা একটা সমস্যামান পদ। ঠিক আছে? আর এখানে তো তিনটা পদ, এটা তো আর হইলো না। আপনাকে সিংহাসনে চিন্তা করতে হবে, দুইটা পদ আছে, সিংহ একটা, আসন একটা। সিংহ হইলো পূর্বপদ, আসন হইলো পরপদ। পরপদ আর একটা নাম হলো উত্তরপদ। তাহলে সমস্যামান পদ কি সেটা কিন্তু বলা শেষ। সিংহ একটা সমস্যামান, চিহ্নিত একটা সমস্যামান, আসন একটা, এগুলো সব, এগুলো সব বলা হয়ে গেছে। এখন সামনে আসেন। আমার শব্দ অত সংক্ষেপণ, পরস্পর অন্যযুক্ত দুই বা বহুপদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস ভাষাকে সংক্ষিপ্ত ও শ্রুতি মধুর করে। সমাসের রীতি সংস্কৃত থেকে এসেছে। এই জায়গাটা 100% ইম্পর্টেন্ট। তবে ইম্পর্টেন্ট, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। এখন আসেন, এই যে এখন আমি গুরুত্বপূর্ণ আলোচনা চেষ্টা করব করার, সেই মনোযোগ দিবেন, খেয়াল কর। আহ 1 নম্বর আমি দিছি দ্বন্দ্ব সমাস, 2 নম্বর দিছি বহুব্রীহি সমাস, 3 নম্বর দিছি অব্যয়ী ভাব, 4 নম্বরে দিছি তৎপুরুষ, 5 নম্বরে দিছি কর্মধারয়, 6 নম্বরে দ্বিগু, 7, 8 নাই, কিন্তু ওগুলাকে এক্সট্রা অতিরিক্ত হিসেবে দিছি প্রাদি আর নিত্য সমাস। এখন পরীক্ষা আপনাদের একটা মার্ক আসে, নিচের কোনটি পরপদ প্রাধান্য, অথবা নিচের কোনটি পূর্বপদ প্রাধান্য, অথবা নিচের কোনটি একটা প্রশ্ন দিয়ে দেয় উভয়পদ প্রাধান্য। এগুলো আপনার 1 মার্ক থাকে, এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। দেখেন, দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস হলো উভয় পদ প্রাধান্য। কি লেখা আছে বলেন তো, একটু ফাইটে লিখে গেছে উভয় পদ প্রাধান্য। তাহলে দ্বন্দ্ব সমাস হলো উভয় পদ প্রাধান্য। এটা একটা ছোটই করে দেই, এত বড় করাতে তো হাড় হাড্ডি ভাঙ্গি গেছে, ভেজাল হয়েছে। একটু ছোট করে দিই, বেশি বড় না করে। আচ্ছা 26, এবার ঠিক আছে। ধরেন, তাহলে উভয় পদ প্রাধান্য যতগুলো সমাস আছে তার ভিতরে একটা উভয় পদ প্রাধান্য, সেটা হলো দ্বন্দ্ব। কিভাবে? আমি বললাম যে সালাইমান সালেহী সাহেবের শ্বশুর আর শাশুড়ি উমরায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
তাহলে এখানে সুলাইমান সাহেবের খালি শ্বশুরই গেল, শাশুড়ি যায় না? গেছে, দুজনেই। ইয়েস স্যার। দুইজনই গেছে। তাহলে শ্বশুর হলো পূর্ব পদ, শাশুড়ি হলো ধরেন পর পদ, শ্বশুর শাশুড়ি। তাহলে শ্বশুরও প্রাধান্য পাইলো, শাশুড়িও প্রাধান্য পাইলো। বললাম মাইদুল ভাইয়ের রৌমারিতে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে। তাহলে ঝড় বৃষ্টি কোন সমাস? তাহলে আপনি যখন ঝড় বৃষ্টি বলেন, ঝড় বৃষ্টি বলেন, খালি কি ঝড় হয়, বৃষ্টি হয় না? নাকি বৃষ্টি হইতেছে ঝড় বৃষ্টি হয় না? হয়। দুইটাই হয়। কোনটা দুটি হয়? হয়। দুইটাই হয়। তার মানে দুইটা পদই প্রাধান্য পাইছে। কথা বুঝাইতে পারছি মনে হয়? ওকে, জি। উভয় পদ প্রাধান্য। আর আপনি আসেন বহুব্রীহিতে। বহুব্রীহি আপনার বহুব্রীহি একটা পদও প্রাধান্য পাবে না। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত হলো বহুব্রীহি। দ্বন্দ্ব সমাসে দুইটা পদই প্রাধান্য পাইছে, আর বহুব্রীহিতে একটা পদও প্রাধান্য পাবে না, তবে নতুন একটা পদ তৈরি হবে। নতুন একটা কি তৈরি হবে? পদ তৈরি হবে। যেমন দেখেন, আহ যেমন উদাহরণ দেখেন, গায়ে হলুদ হাতে খড়ি। গায়ে হলুদ হাতে খড়ি। করি। এখন গায়ে হলুদ, মাইদুল ভাই যদি কয় 10 বছর আগে বিয়ে করছি, আমার এখন ওই ফিলিংস চলে এলো না ভাই, আপনি আনি থাকেন। এখন গায়ে হলুদ, বিয়ের সময় গায়ে হলুদ দেয় কেউ, যে গায়ে হলুদ দেয় না তার কি বিয়ে হয় না? তার মানে বোঝা গেল গায়ে হলুদ এটা কোনো পদই প্রাধান্য পায় না। এই জন্য যে গায়ে আপনি হলুদ দিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এই গায়ে হলুদ দ্বারা নির্দিষ্ট একটা দিনকে বোঝায়। বরের বাড়ি থেকে হলুদ পাঠায় দেয়, নির্দিষ্ট দিন একটা অনুষ্ঠান হয়। তার মানে বলে যে গায়ে হলুদের অনুষ্ঠানে যাইতেছি, বলে এই কথাও বলে যে মেয়েকে গায়ে হলুদ দিতে যাইতেছি, যদিও দিতে যাইতেছি মানে অনুষ্ঠানে যাইতেছি। তার মানে গায়ে হলুদ দ্বারা একটা অনুষ্ঠানকে মিন করে, গা আর হলুদ এই দুইটাকেও মিন করে না। এই জন্য কোনো পদই প্রাধান্য পায় নাই। এখানে গা হইলো প্রথম পদ, হলুদ হলো দ্বিতীয় পদ, পরপর। এখন দেখেন হাতে খড়ি, হাতে খড়ি। এখন মনে করেন যে আমাদের নাজমিন ম্যাডাম, নাজমিন নাহার ম্যাডাম বলতেছে আমার বাবা কাছে আমার হাতে খড়ি, আমার বিদ্যা যতটুকু শিখেছি আমার বাবার হাতে খড়ি। মানে আপনি যখন ছোট ছিলেন, প্রাইমারি নলেজ, তখন আপনার বাবা যে আপনাকে শিক্ষা দিয়েছে, মক্তবের হুজুর যে শিক্ষা দিয়েছে, সেটা হলো হাতে খড়ি। তার মানে এই না যে মক্তবের মাস্টার আপনার হাতে একটা খড়ি দিচ্ছে। তার মানে এখানে এই হাতে খড়ি বলতে আপনাকে বিদ্যা করি কথা বোঝাচ্ছে, বিদ্যা। তারপরে হাতও এখানে নাই, খড়িও এখানে নাই, বুঝাচ্ছে বিদ্যা। গায়ে হলুদ দিয়ে বোঝাচ্ছে আপনার অনুষ্ঠান। এই জন্য বলছে প্রশ্ন যদি হয় নিচের কোনটি তৃতীয় পদ প্রাধান্য পায়, তখন আপনি কি বলবেন? বহুব্রীহি। বহুব্রীহি সমাস। আর যদি বলেন দুইটাই, দুই পদই প্রাধান্য পায়, উভয় পদ, তখন কি বলবেন? দ্বন্দ্ব। দ্বন্দ্ব। ওকে, এখন আসেন, দ্বন্দ্ব। হ্যাঁ, অব্যয়ভাব সমাসে আসেন। পৃথিবীতে একটাই আছে যেটার পূর্বপদ প্রাধান্য, পূর্বপদ প্রাধান্য পায়, এরকম পৃথিবীতে একটাই, সেটা হলো অব্যয়ভাব। বলেন তো কি বলছি? অব্যয়ভাব। তাহলে উভয় পদ দ্বন্দ্ব, কোনো পদই প্রাধান্য পায় না, তৃতীয় পদ আবিষ্কার হয় বহুব্রীহি। আবার পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ভাব। যেমন আপনাদেরকে উদাহরণ দেই, উপজেলা। এখানে তিনটে উদাহরণ আছে, পড়েন। যেমন উপজেলা, উপশহর, আরো অনেক আছে, আকণ্ঠ, এই সেই। এখন উপজেলা মানে জেলার মতো বা জেলার সদৃশ, আসলে কি জেলা? না, না। জেলার। জেলার মতো। তাহলে এখানে উপ আইসা কিন্তু জেলা এর বেল কিন্তু শেষ করে দিল। তার মানে এই উপটাই কিন্তু এই জায়গার মূল। আপনি যে উপজেলাকে বুঝাইতেছেন, আপনার উপজেলাকে বরুঙ্গামারী উপজেলা, এটাকে বুঝাইতে দেওয়ার জন্য আপনাকে উপ ব্যবহার করতে হইতেছে। এই জন্য উপ, এটা হলো পূর্বপদ প্রাধান্য পাইছে। উপগ্রহ, গ্রহের মতো, তাহলে গ্রহ না, এটাও উপটাই আপনার প্রাধান্য পাইছে। উপশহর, শহরের মতো। এখন এক ভাই প্রশ্ন করতে পারেন সব কি উপ উপ হবে? না ভাই। আপনি মনে করেন দাওয়াত খাইতে গেছেন, বা ভাবি খুব চমৎকার রাঁধছে ইলিশ মাছ বা গরু গোশত খাইছেন, ইচ্ছা মতো খাইতে খাইতে গলার এই পর্যন্ত খাইছেন, অজানা সত্ত্বে ঢেকুর দিয়ে দিয়েছেন, দুইটা ভাত বেরিয়ে গেছে, এত খাইছেন। তা সেটা হলো আপনার এই কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। খাইছেন, কণ্ঠ, এটা কণ্ঠ। তো সেক্ষেত্রে আপনি বলেন আকণ্ঠ। আকণ্ঠ। মানে কণ্ঠ পর্যন্ত যখন খান তখন বলেন কি? আকণ্ঠ।
কণ্ঠ পর্যন্ত খাইছেন মানে তো কণ্ঠ খান নাই, কণ্ঠর কাছাকাছি পর্যন্ত খাইছেন, তার মানে কণ্ঠ না। এই তো এই যে এইগুলো হলো অব্যয়ভাব সমাস। এই যে যেমন দেখেন, পর্যন্ত, ক্ষুদ্র, পশ্চাৎ, ঈষৎ, অভাব, সমীপে, সদৃশ, এগুলার অর্থ আসবে। হ্যাঁ, এগুলা দিয়ে আপনি বুঝবেন এটা অব্যয়ভাব। আর বহুব্রীহি বুঝবেন কি দিয়া? বাক্যের শেষে যে বা যার থাকবে। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় জি। যে অনুষ্ঠানে, যে পরে আসলো, বা গায়ে হলুদ দেওয়া হয় যার। এই যে যার, যে বা যার থাকবে তাহলে বুঝবেন বহুব্রীহি। ব্যাস বাক্যে যে বা যার থাকবে। আর ব্যাস বাক্যে যদি ও এবং আর থাকে তাহলে বুঝবেন দ্বন্দ্ব। যেমন মা বাবা বলছে মা ও বাবা, বা মা এবং বাবা, এগুলাই। জি। এখন আসেন, আমাদের সবচেয়ে মূল কথা হইলো, আমরা সমাস পড়তে গিয়া এই তিনটা আমাদের ব্যতিক্রম, এই তিনটা আমরা আগে শেষ করছি। এই তিনটা কি? একটা উভয়পদ প্রাধান্য, একটা কোনো পদই প্রাধান্য পাবে না, তৃতীয় পদ প্রাধান্য পাবে, আর একটা কি পূর্বপদ প্রাধান্য পাবে। এখন এইখান থেকে এই যে কেসটা শেষ। এখন 4 নম্বর থেকে শুরু জি। করে এই প্রাদি পর্যন্ত সবগুলারই পরপদ প্রাধান্য। বলেন তো কি পদ প্রাধান্য? পরপদ। পরপর। তাহলে এখন প্রশ্ন হইতে পারে, নিচের কোনটির পরপদ প্রাধান্য? দিতে পারে তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বা যেটা দিবে সেটা সঠিক অ্যান্সার দিবেন। আর এই পাশে যে তিনটা বললেন, একটা হলো পূর্বপদ প্রাধান্য, একটা কোনো পদই প্রাধান্য না, আর একটা দুটো পদই প্রাধান্য। এই দুটো আলাদা করছি। আর এই চারটা কি? পরপদ প্রাধান্য। চোখ বন্ধ করে আনসার আলাদা। করবেন। পরপদ প্রাধান্য। ওকে, এখন আমার কথা সেটা না, আমার কথা সেটা না, আমার কথা আর একটা। আমার কথা যেটা, সেটা একটু বোঝার চেষ্টা করেন। যেহেতু এই চারোটাই পরপদ, কিন্তু আপনার এই চারটা থেকে ধরেন যে উদাহরণ দিছি আমি, এই যে তৎপুরুষের নিচে উদাহরণ দিছি চা বাগান, তারপরে কর্মধারে উদাহরণ দিছি সিংহাসন, মহানবী, দ্বিগুতে উদাহরণ দিছি চৌরাস্তা, প্রাদিতে উদাহরণ দিছি প্রভাত। এটা উদাহরণ দিছি বলে আপনি মুখস্থ করলেন, কিন্তু আপনি কেমনে বুঝবেন যে এটা তৎপুরুষ, এটা কর্মধারয়, এটা এটা দ্বিগু, এটা প্রাদি? এটা বোঝা লাগবে না? নাকি না জি। বুঝলেও হবে? নাকি মুখস্থ করবেন? তাই ভাবছেন অবশ্যই, বোঝাবুঝির দরকার নেই, মুখস্থ করে এলাম। এটাই তো মেইন। আগে বুঝতে হবে। আগে বুঝতে হবে। ভেরি গুড। এখন খেয়াল করেন, যে কথাগুলো বলবো এই চারটা ক্ষেত্রে, সেটা। এখন আমরা প্রথমে এখানে, যদিও আপনি জানেন যে প্রাদি সমাসের ভিতরে আপনাকে বললে আপনি বলবেন যে ভাই প্রাদি সমাজ, প্রবাদ হলো প্রাদি সমাজ সমাস, আপনি বলবেন এই কথা। কিন্তু কেন শোনেন, যদি কোনো সমাসের পূর্বপদে উপসর্গ থাকে, আর সেই উপসর্গ যদি পুরো পড়াপড়ি এই তিনটা হয়, তাহলে অবশ্যই সেটা হলো প্রাদি সমাস প্রাদি হবে। সমাস। কি সমাস? প্রাদি সমাস। প্রাদি সমাস। প্রাদি সমাস। তাহলে প্রাদি সমাস কিসের সম্পর্ক? উপসর্গের সম্পর্ক। বলেন তো কিসের সম্পর্ক? উপসর্গের সম্পর্ক। উপসর্গ। তাহলে আপনি উপসর্গ দেখবেন আর আপনি প্রাদি দেখাবেন। এবার আসেন আপনি দ্বিগু সমাসে। দ্বিগু মানে দ্বি মানে দুই, দুই মানে সংখ্যা। তার মানে দ্বিগু পড়বেন আপনি এইভাবে, যদি পূর্বপদে সংখ্যা থাকে, পূর্বপদে যদি সংখ্যা থাকে, আর ব্যাস বাক্যে যদি সমাহার দিয়ে করা যায়, তাহলে সেটা দ্বিগু সমাস। আচ্ছা, অনেক কিছু বুঝবেন না। তাহলে শুরুতে কি থাকবে দ্বিগু সমাসের বলেন তো? সংখ্যা থাকবে। সংখ্যা থাকবে। চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। তাহলে এই চৌটা জি। কি সংখ্যা? এটা নিয়ম হলো, প্রথমে চৌ হবে, প্রথমে হবে আপনার সংখ্যা, তারপরে হবে বিশেষ্য, তারপরে হবে যার সমাহার। তাহলে চার রাস্তার সমাহার, রাস্তা হলো নাউন। জি। তাহলে চার রাস্তার সমাহার, চৌরাস্তা, চৌ পাইছেন, তাহলে এটা হলো দ্বিগু সমাস। তবে একটা মজার বিষয়, জি। যদি সংখ্যা থাকে, আর যদি সমাহার না বুঝে যার বুঝায় বেশ বাক্যে, তাহলে কিন্তু ওটা হবে আপনার তখন, ও তখন তখন হবে আপনার বহুব্রীহি। তখন চলে গেল, তখন কিন্তু অন্য হবে, সেটা পরে বুঝাবো। আপাতত তাহলে আপনি বলেন, চৌরাস্তা এটা কোন সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। চৌরাস্তা কি সমাস? দ্বিগু দ্বিগু সমাস। সমাস। ওকে, সপ্তাহ যা বলেন বলেন। তাহলে আমরা মোটামুটি চারোটারই কিন্তু পরপদ প্রাধান্য। তার ভিতরে কিন্তু আমরা এখন কি পড়তেছি? তার ভিতরে আমরা পড়তেছি কোনটা কোন সমাস। উপসর্গ থেকে এটা আনসার করবেন, সংখ্যা থেকে এটা আনসার করবেন। এখন আমাদের ভেজাল আছে এই জায়গায়। বলেন ভেজাল কোথায়?
কর্ম কর্মধারয় আর হলো তৎপুরুষ সমাস। এই দুইটার ভিতরে আমার তাওই তো মাথায় হাত দিছে, তাওয়ার কি মাথা গরম? হুম। দেখেন, ঘুম ঢুকেছে তো ওই জন্য এরকম। কিসের ঘুম? আমার আগের বারে অনলাইনে বেশ রাত 1টা পর্যন্ত ক্লাস হয়েছে, যদি মন চাইছে তো ক্লাস হইতেই ছিল। ধরেন, ঘুমের কিচ্ছু নাই। তাহলে আছে ইনশাল্লাহ। চা বাগান, এখন খেয়াল করেন, যদি তৎপুরুষ সমাজ আর কর্মধারা আলাদা করতে চান, তাহলে বিভক্তি দিয়ে ঠেলা মারতে হবে, মানে বিভক্তি দিয়ে আপনাকে প্রয়োগ চালাতে হবে। ভাষা, সরি, মানে আপনাকে বিভক্তি প্রয়োগ চালাতে হবে। তাহলে বিভক্তি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে সেটা হবে তৎপুরুষ, আর যদি ব্যবহার করতে না পারেন তাহলে হবে কর্মধারায়। যেমন এই যে এখানে জি মহানবী আছে, এই মহানবী, এখানে আপনি বিভক্তি, বিভক্তি তো বুঝেন, কারক পড়াইছি। প্রথম বিভক্তির কোনো কাজ সমাসে নাই, দ্বিতীয় থেকে সপ্তম বিভক্তি। তাহলে মহানবী, জি। আপনি এখন বিভক্তি দেন, মহান কে নবী, মহানের নবী, মহান মহান একে মহান নবী, যে নবী। না, ঠিক আছে, মহান কিন্তু মহান যে নবী। কোনো বিভক্তি দিতে পারতেছেন? যায়? জি না। যায় না। তার মানে এটা কর্মধারায়। সিংহাসন, সিংহকে আসন, সিংহ কিন্তু সিংহের চাইছে। আসন, সিংহ দ্বারা আসন, ভাই, যায়? যায় না। তার মানে কি? কর্মধারায়। কিন্তু চা বাগানে আসেন, চা বাগানে আসেন, চায়ের বাগান, চায়ের বাগান। এর, এর বিভক্তি পাই গেছেন তৎপুরুষ। পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, এর পাইছেন তৎপুরুষ। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? হয় নাই। জি না। এখন এটা তো কেবল আপনি দেখলেন যে সমাস চিনলেন, কিন্তু এই চারটার ভিতরে আপনি বুঝবেন কিভাবে পরপদ প্রাধান্য হয়েছে সেই আলোচনাটা করি নাই। খেয়াল করেন, যেহেতু ওই চা বাগান বলছে, চা বাগান বলতে আপনি কি বুঝেন? চায়ের বাগান। এই যে শ্রীমঙ্গলে চায়ের বাগান, নাকি আমের বাগান বুঝলেন? না, চায়ের বাগান। তাহলে চা না, এখানে বাগানটাই আমার পরপদ, এবং সেটাই কিন্তু প্রাধান্য পাইছে। যদিও আপনি মানবেন না আমার কথা, ভাই, জি চাই তো প্রাধান্য পাইলো। হ্যাঁ, চাই প্রাধান্য পাইছে, কিন্তু বাগানটাই তো জরুরি। খালি তো চা না, চা তো আপনি হোটেলও খাইতে পারেন, কিন্তু বাগান একটা গেল। তারপরে আসেন সিংহাসন। ভাই, সিংহাসন, প্রথম পদ হলো সিংহ। ভাই, কার কল আছে? মাইক বন্ধ করেন। আর পরের পদ হলো আসন। আমরা সিংহাসন বলতে কি বুঝি ভাই? চেয়ার বুঝি, আসন বুঝি। তা আসন যদি বসেন বুঝেন, সিংহ যদি না বুঝেন, তাহলে পরপদ প্রাধান্য পাইছে কিনা? বলেন বলেন। পর্বত পাইছে। আচ্ছা, মহানবী, মহা বড় কথা নাকি আমার নবী বড় কথা? নবী মহা বড় দিয়ে আমি কথা। কি করব? নবী তো আমার পরপদ শেষ। তারপরে চৌরাস্তায় আসেন, চৌরাস্তা, এখানে চৌ হলো পূর্বপদ, রাস্তা হলো পরপদ। তাহলে এখানে কোনটার প্রাধান্য পাইছে? চৌ। ঠিক আছে, রাস্তা। 4 রাস্তার রাস্তা। সমাহার, কিন্তু রাস্তা তো হয়। যদি আমি কইতাম 6 রাস্তার সমাহার, তাও তো রাস্তা। তার মানে রাস্তা প্রাধান্য পাইছে। বুঝাতে পারছি মনে হয়। এবার আসেন প্রভাত। প্রো মানে প্রকৃষ্ট, আর ভাত মানে ভাতি, ভাতি মানে আলো। সকালবেলার অন্ধকার দূরীভূত হয়ে উত্তম সূর্যের আলো প্রস্ফুটিত হয়। তার মানে সকালবেলা সূর্যের আলো উঠে, ভাতি মানে আলো। তার মানে এখানে পরপদই আপনার প্রাধান্য পাইছে। প্রকৃষ্ট মানে উত্তম, উত্তম তো সকালবেলা, এটা তো আর প্রাধান্য পাইলো না, আলো প্রাধান্য পাইছে। তার মানে দেখেন তো চারোটারই পরপদ প্রাধান্য পাইছে কিনা, যা বললাম এতক্ষণ। পাইছে। হ্যাঁ, আপনি মিলিয়ে নিবেন। ওকে। আর নিত্য সমাসে কি পড়বেন? নিত্য সমাসে উম ও এই যে কর্মধারয় সমাসে আপনি এই যে যে যে, সে, যিনি, তিনি, যার, এইভাবে ব্যাস বাক্য করবেন। যেমন বলছে যশ সাহেব, যিনি যশ তিনি সাহেব, ওই যে যিনি তিনি। সাহেব। হ্যাঁ, কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, কাঁচা যে মিঠা বলেন না আবার। সাহেব। হ্যাঁ, হ্যাঁ। আর দ্বিগুতে বলছে শুরুতে সংখ্যা, শেষে সমাহার। আর প্রাদিতে বলছে উপসর্গ। আর নিত্যতে বলছে কি জানেন? জি। কোনো ব্যাস বাক্য নেই, নিজেই ব্যাস বাক্য। অন্য থাকলে, অন্তর থাকলে অন্য দিবেন। যেমন গ্রামান্তর, গ্রামান্তর, কালান্তর, অন্য গ্রাম। গৃহান্তর, তখন দিবেন অন্য গ্রাম। গরিবরা কি করবে? দিবে গ্রামের অন্তর, কালের অন্তর, এইগুলা দিবে। না দিয়ে অন্য কাল, অন্য গ্রাম, অন্য গৃহ, এইভাবে অন্য দিয়ে করতে হবে। আর যদি মাত্র থাকে তাহলে কেবল দিতে হবে। মাত্র থাকলে কেবল, এই দুটা দিয়েই আপনাকে নিত্য সমাস কাজ করতে হবে।
খেয়াল করেন সমাসের প্রকারভেদ। তার আগে দিছি বিশেষ দ্রষ্টব্য। যে, যে এই অব্যয়টা যদি পেশ বাক্যের মাঝখানে থাকে তাহলে কর্মধারায়। যেমন বলছেন আপনি সিংহাসন, না, যেমন ওখানে আরেকটা উদাহরণ ছিল না মহানবী। কি? মহানবী, মহান যে নবী, যে মাঝখানে থাকলে নবী। কর্মধারায়। আর এই যে যদি পরে আসে জি। তাহলে হলো উপপদ তৎপুরুষ অব্যয়ভাব। সমাস। না না, উপপদ তৎপুরুষ সমাস। এই যে ও, ঠান্ডা হ্যাঁ, মাথায় জি, পড়েন কি বলছি। উপপদ শেষে থাকলে শেষ। অব্যয় ভাবের ভিতরে আছে, করতে। যার আছে, যাতে আছে। আচ্ছা ধরেন, তাহলে জি। সেটি উপপদ তৎপুরুষ। আর উপপদ তৎপুরুষ হওয়ার জন্য প্রথমে একটা সাবজেক্ট লাগবে, পরে একটা ভার্ব লাগবে, পরে একটা যে লাগবে। এখন যেমন দেখেন নীল আকাশ, নীল যে আকাশ, যে মাঝখানে আছে কি হবে তাহলে? কর্মধারয়। তারপরে কর্মধারয়। পকেট মার, এটার ব্যাস ব্যাখ্যা করেন তো দেখি। পকেট মার। পকেট মারে, পকেট মারে যে। যে কোথায়? যে শেষে। 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 তাহলে উপর তত্ত্ব। তাহলে উপপদ তৎপুরুষ। তার ভিতরে আবার পকেট হলো কি? পকেট হলো সাবজেক্ট, আর মারে হলো অব্যয়। ক্রিয়া, তারপর যে, এটাও হলো ইয়া। উপপদ তৎপুরুষের স্ট্রাকচার। এ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, যে থাকবে। আচ্ছা এখন আসেন, দ্বন্দ্ব সমাসের 10-12 প্রকার আছে, আমরা 3 প্রকার আলোচনা করবো। কয় প্রকার? 3 প্রকার তিন আলোচনা প্রকার। করব। একটা হলো বহুপদী, একটা কি পদী? বহুপদী দ্বন্দ্ব। আর একটা হলো বহুপদী। অলুক দ্বন্দ্ব, আর একটা হলো একশেষ দ্বন্দ্ব, আবার এক। আচ্ছা ঠিক আছে, সরি। তাহলে দ্বন্দ্ব সমাস হলো বহুপদী দ্বন্দ্ব, তারপরে অলুক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব। এখন বহুপদী দ্বন্দ্ব মানেই তো ভাই দুইয়ের অধিক। বহুপদী তো কই রাখছে, জি, অনেক পদ। দুইয়ের অধিক। জি। এতক্ষণ যা পড়ছেন দুইটা করে, একটা পূর্ব রাশি, একটা মানে উত্তর রাশি। পর রাশি। পর রাশি বা উত্তর রাশি। আর এখন পাবেন বহুপদী, দুইয়ের বেশি। যেমন নাক কান গলা, মাইদুল ভাইয়ের ছেলে অসুস্থ হয়েছে, রংপুর নাক কান গলা বিশ্ব দেখাইছে। তাহলে নাক, কান ও গলা, তাহলে 3টা পদ পেলেন। তার মানে এটা হলো বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব। আর আর কোনো সমস্যা নাই, মানে বহুপদী কোনো সমস্যা নেই এই দ্বন্দ্ব ছাড়া। আর একটা হলো অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব অনেকগুলো আছে, বহুব্রীতে আছে, তৎপুরুষে আছে। অলুক দ্বন্দ্ব মানে কি জানেন ভাই? সমাসের ভিতরে বিভক্তি যুক্ত থাকবে, সমাসের ভিতরে বিভক্তি যুক্ত থাকবে। এখন মূল কথা হইলো জি। বিভক্তি যুক্ত থাকবে, তবে অলুক দ্বন্দ্বের ভিতরে একটা শর্ত আছে, একার আবশ্যক। একার ছাড়া অন্য বিভক্তি হলে অলুক দ্বন্দ্ব হিসেবে ধরা হবে না, একার থাকতে হবে। এবং কি, উত্তর রাশি এবং পূর্ব রাশি দুইটাতেই একার থাকতে হবে। জলে স্থলে, জি। জি। দুধে ভাতে, হ্যাঁ, এই আর কি। এই যে, তাহলে দেখেন, এই যে অলুক দ্বন্দ্ব দুধে ভাতে। এখন দুধে ভাতে কোন সমাস যদি বলে, তাহলে আপনি কি করবেন? দুধে একটা একার আছে, ভাতে একটা একার আছে, তাহলে দুইটাতে একার থাকার কারণে আপনি বলবেন অলুক দ্বন্দ্ব। কি বলবেন? জি। অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব। জলে স্থলে একার একার, দেশে বিদেশে, হাতে কলমে, অলুক দ্বন্দ্ব। একার। আর একশেষ দ্বন্দ্ব সমাস হলো ও একলাই, একলাই একটা পদ। যেমন আমরা, এইটুক না, এইটুক কিন্তু আমি দিছি বোঝার জন্য, এইটুক কিন্তু পড়া না। এই যে এটা কিন্তু পড়া না, এটা অন্য জিনিস। এখানে উদাহরণ হলো, একশেষ দ্বন্দ্বের উদাহরণ হলো শুধু আমরা। একশেষ দ্বন্দ্বের শুধু জি। উদাহরণ কি ভাই? শুধু আমরা, আমরা। আর শুধু তোমরা। আমরা আর তোমরা, এই যে আমরা, এই একটা পদ না আমরা, এটাকে যদি ভাঙেন তাহলে সে, জি। তুমি ও আমি। পরীক্ষার হলে আপনারা ভুল করেন। জি। ক নম্বরে থাকে সে তুমি আমি, খ নম্বরে থেকে তুমি সে আমি, ঘ নম্বরে থেকে আমি তুমি সে। আপনারা হাউলে ফাউলে ভাগাভাগি অ্যান্সার করেন। এটা অ্যান্সার করতে হবে। সে হলো 331 সেকেন্ড, না। থার্ড পার্সন, তুমি হলো 2 পার্সন, আমি হলাম 1 পার্সন, 321। এইভাবে আনসার করবেন। সে তুমি আমি, তোমরা সে তুমি, এটা আসবে না, এটা আসবে। আর মিলনার্থক মা বাবা, সমার্থক হাট বাজার। এখন মা বাবা পড়াইছি, আইসে চাচা চাচি। এখন পরীক্ষা থেকে আয় করলেন, আক্তার ভাই আপনার পড়ানো ভালো না, চাচা চাচি আইসে, এটা তো পড়ার নেই। মিলনার্থক মানে চাচা চাচি, ভাই ভাবি, যা আছে সবাই। সমার্থক হাট বাজার, বৃহদার্থক, এগুলো সব পারবেন, এগুলো পরীক্ষায় আসে না। এখন আসেন বহুব্রী সমাস, অনেকগুলো আছে, 8 প্রকার। আমরা পড়বো মাত্র 3 প্রকার, 4 প্রকার। কয় প্রকার পড়বো ভাই? মাত্র 4 প্রকার, 8 প্রকার ভিতরে। তার ভিতরে 1 নম্বর পড়বো বেতিহার বহুব্রী। কোনটা পড়বেন? বেতিহার বহুব্রীহি। বেতিহার বহুব্রী। বেতিহার বহুব্রী সবচেয়ে বেশি পরীক্ষা বেশি আসে। ও বাবা, খালি ঘুম ধরে ভাই। আমি সিজা পরিশ্রম করছি সকালবেলা, ফজরের পরে উঠে প্রাইভেট পড়েছি, তারপর আবার 7টা থেকে
9টা পর্যন্ত ক্লাস নিছি আহ, নতুন ব্যাচের। সেখান থেকে ক্লাস নিয়ে 9টা থেকে 1টা পর্যন্ত এসে আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শিফট করছি রাতে দুপুর 1টা পর্যন্ত। একটা সময় আবার প্রাইভেট রুমে গেছি, মানে আমার যাই আবার পুরান ব্যাচ যেটা আমার সেটা আবার 3টা থেকে শুরু করে 4:30টা পর্যন্ত পড়াইছি, 4টা পর্যন্ত। সেখান থেকে আবার নাগেশ্বরী আমার উপজেলা 18 কিলো, সেখানে গেছি। সেখানে গিয়ে আবার 4:45 থেকে 45 পর্যন্ত ক্লাস নিছি। ক্লাস নিয়ে বাড়ি আসছি। বাড়ি এসে একটু রেস্ট নিছি, নিয়ে আপনাদের ক্লাসে ঢুকছি। আচ্ছা, আল্লাহ ভরসা। তাহলে দেখেন, বহুব্রীহি সমাস আহ 8 প্রকার। বহুব্রীহি সমাস আমরা 3 প্রকার পড়বো। বেতিয়ার বহুব্রীহিতে মজা কি জানেন? একই ক্রিয়া 2বার হবে। যেমন লাঠালাঠি, মারামারি, হাতাহাতি, কানাকানি, গুতাগুতি, ধরাধরি, ছাড়াছাড়ি, একই জিনিস 2বার আসবে। পূর্বপদে আকার আর পরপদে ইকার। লাঠা আকার, লাঠি লাঠি। ইকার, মারা আকার, মারি ইকার। এটা হলে বেতিয়ার বহুব্রীহি। এটা আর পড়বো না, আলোচনা করবো না। শেষ। কানে কানে যে কথা, জি কানাকানি, কানে কানে, জি হাতাহাতি, লাঠা, এই আকার ইকার। এবার নয় বহুব্রীহি। নয় মানে নেগেটিভ বহুব্রীহি আসেন। যে বহুব্রীহি সমাসে না বাসা কোন শব্দ থাকে তাকে। যেমন বলছে বেতার, নাই তার যার। বহুব্রীহির ভিতরে পরে কিন্তু যার থাকা লাগবে, যার না থাকলে কিন্তু অন্য সমাস হবে। জি যে বা যার থাকা লাগবে শেষে। তাহলে দেখেন, নাই তার যার, বেতার। তাহলে এই যে নাই যার, এটা নয় বহুব্রীহি। যার আছে বহুব্রীহি বলবেন, আর নাই আছে আপনি কি বলবেন? নয়। নয় জি বহুব্রীহি। এবার সংখ্যাবাচক বহুব্রীহি দেখেন। এর বাক্যে যদি সংখ্যা থাকে, আপনি কিন্তু দ্বিগু সংখ্যা, দ্বিগু সমাসে পড়ছেন, কিন্তু সংখ্যা থাকলে দ্বিগু সমাস। কিন্তু ওখানে ব্যাস জি বাক্যে সমাহার আছে। আর বহুব্রীহিতে সমস্যা। এটা এখানেও সংখ্যা আছে, কিন্তু শেষে সমাহার নাই, যার আছে। এটা দিয়েই আলাদা হবে। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি যেমন সেতার, এই সে মানে 3, তাহলে আর তার মানে তার, যার। 3 তার যার, 3 তারা বাদ্যযন্ত্র আর কি। 3 তার যার, যার। সেতার। এই সে মানে 3, 3 তার যার। তাহলে 3 কি? সংখ্যা। শেষে যার আছে, যার মানে বহুব্রীহি। পূর্বে সংখ্যা থাকলে দ্বিগু মারা যাবে না, কারণ যার আছে। শেষ। চৌচালা। আপনারা অধিকাংশ গরিবরা ভুল করবেন, আমিও ভুল করি। চৌচালা দেখে দিয়ে এই দ্বিগু, এ চৌত চার। তাহলে 4 চালের সমাহার না, বলতে হবে 4 চাল তার যার। যার, 4 চাল যার। এটা বললে বহুব্রীহি কোয়েন না, 4 চালের সমাহার। তেপায়া 3 পায়ের সমাহার না, 3 পায়া যার, 3 যার। পায়া। দ্বিগু সমাস। হ্যাঁ হ্যাঁ, বহুব্রীহি। যদি আপনি সমাহার জি বলেন 3 পায়ের সমাহার, তাহলে কিন্তু হবে দিঘি, কিন্তু ভুল হলো, ভুল হয়ে গেল। আপনাকে ব্যাস বাক্য জি অনুযায়ী সমাস করতে হবে। 3টে পায়া মানে 3 পায়া যার। চৌসালা মানে 4 সালা যার, ওই ঘরটার নাম। আচ্ছা, অলোক বহুব্রীহিতে আসেন। অলোক মানে তো বুঝতেছেন যে বিভক্তি লোপ পায় না, বিভক্তি থাকে। যেহেতু অলোক দ্বন্দ্বে কি পড়ছিলেন বলেন তো একজন? অলোক দ্বন্দ্বে কি পড়ছেন একজন বলেন এখন। অলোক দ্বন্দ্বে কি পড়ছেন একজন হলুদ বলেন। গন্ধ হলো এ থাকবে এ এ একার কই একা। থাকবে কয়টা থাকবে? হলুদ একার। গন্ধে কয়টা? এ একার না, থাকবে কয়টা থেকে একার থাকবে? দুটাতেই থাকবে। উপর দুই শব্দে একা দুটে থাকবে। দুটে কে বলতেছে গো কথা? রুনা, রুনা, উম্মে রুনা নাকি? হুম। হানি। হ্যাঁ, তোমরা তো খুব রাগ করছো, এই জন্য আমাকে দাওয়াতও দাও না, হাঁসের গোস্ত খাওয়ানোর কথা ছিল, খাওয়াও না, ক্লাস নিয়ে না, কিসের দাওয়াত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক, খেয়াল করি। তাহলে অলোক বহুব্রীহি, যে বহুব্রীহি সমাসে পূর্বপদ পর্বতে কোনো পরিবর্তন হয় না, যেমন ছিল তেমন থাকে। তবে মজার বিষয় হলো অলোক দ্বন্দ্ব আর অলোক বহুব্রীহির মধ্যে পার্থক্য হলো, অলোক দ্বন্দ্বে 2টাতে বিভক্তি, তাও একার, বাধ্যতামূলক। জি আর উম আর অলোক বহুব্রীহিতে প্রথমটাতে খালি বিভক্তি, তাও ওই যে 29টা বেশি হয়। গলায় গামছা, মাথায় পাগড়ি। তাহলে মাথায় পূর্বপদ, মাথায় 29 আছে। পাগড়িতে কিন্তু কোনো বিভক্তি নাই। গলায় গামছা, গলায় জি না। প্রথমটার মধ্যে 29 আছে। তার মানে একটা আছে একটা নাই, তা 29। এগুলো হলো অলোক বহুব্রীহি। শেষ। এবার আসেন নোট।
এই যে এটা যে কথা মুখে এখন বলছি সেটা আবার এখানে লেখা আছে, সব লিখে দিয়েছি। শীটটা খুব স্ট্যান্ডার্ড হয়েছে, মানতে হবে আপনাকে স্ট্যান্ডার্ড। এই যে অলুক, অলুক বহুব্রীহি অলুক দ্বন্দ্ব সমাসে কনফিউশন দূর করবেন যেভাবে। অলুক বহুব্রীহি সমাসে শুধু পূর্বপদে বিভক্তি এবং অলুক দ্বন্দ্ব উভয় পদে সপ্তমী শুধু একা থাকবে। আচ্ছা ধরেন এই হাতে কলমে, হাতে কলমে আব্দুল সবুর ভাই বলেন এটা কোন 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 সমাস হাতে কলমে? অলক দ্বন্দ্ব। আর কেন অলুক দ্বন্দ্ব বুঝেন? কেউ বলে দিবেন না। উভয় একার আছে। ওয়াও। তারপরে এই যে মুখে ভাত, অলুক বহুব্রীহি, কারণ কি প্রথমটাতে একার আছে, পরেরটা তো কিছুই নাই। জি। তাহলে একা থাকলে কিন্তু আপনি দ্বন্দ্ব মারতে পারেন না। দুইটা থাকলে মুখে ভাতে যদি হইতো তাহলে অলুক দ্বন্দ্ব বলতে তাহলে পারতেন যে। হ্যাঁ, ওকে। অলক দ্বন্দ্ব। জি। অব্যয়ীভাব সমাসে আসেন। যে সমাসে সমস্ত পদের প্রথমে অব্যয় থাকে তার অব্যয়ীভাব সমাস বলে। ভালো কথা, ভালো। যে মোটা তারে মোটা কয়, যে চিকন তারে চিকন কয়, এরকম হয়েছে না বিষয়টা? যে কালো তারে কালো কয়, মানে যে সমাসে সমস্ত পদের প্রথমে কোনো অব্যয় থাকে তার অব্যয়ীভাব কয়। বিষয়টা মজার না? যেমন কুলের সমীপে, উপকূল, এগুলো ব্যাস বাক্য পড়বেন, এগুলো সব পড়বেন। কণ্ঠের সমীপে ভূখণ্ড, দুর্ভিক্ষ, মরণ, আমরণ, আমরণ, এসব পড়বেন। এগুলো সব হলো অব্যয়ীভাব। তৎপুরুষ সমাস, জি পূর্বপদের দ্বিতীয় থেকে সপ্তমী যে কোনো বিভক্তি থাকবে। যেমন বিপদ আপন্ন, এটা মনে করেন পরীক্ষা আসছে, বিপদ আপন্ন আপনাকে বলতে কোন সমাজ, আপনি তখন মনে মনে করবেন বিপদকে আপন্ন, বিপদকে, তার মানে দ্বিতীয় জি বিভক্তি ব্যবহার করা গেছে, তার মানে এটা হলো জি তৎপুরুষ সমাস। দুঃখ প্রাপ্ত, এটা তার মানে দুঃখকে প্রাপ্ত। কেউ যদি কয় দুঃখের প্রাপ্ত, দুঃখের আবার প্রাপ্ত আছে, দুঃখকে প্রাপ্ত। চিরসুখী, ক্ষণস্থায়ী, মধুমাখা, এগুলো সব পড়বেন। উপপদ তৎপুরুষ, এগা আসছিল। ব্যাস বাক্যে বিশেষ্য থাকবে, তারপরে ক্রিয়া থাকবে, তারপরে যে বা যা থাকবে। যেমন ধামা, এই তিনটা উদাহরণের বাইরে পড়া লাগবে না। যেমন ধামা ধরা, ধামা ধরে যে। পকেট মার, পকেট মারে যে। আরেকটা উদাহরণ আছে সামনে, পড়ে নেবেন। আর নীল পদ্ম, নীল যে পদ্ম, কর্মধারায়। ব্যাস বাক্যের শুরুতে নয় নাই থাকলে নয় তৎপুরুষ হয়। এর আগে পড়ছেন কি? নয় নয় বৈরহী বহুবি বলছেন, এবার বহুব্রীহি। তৎপুরুষ। এবার মানে কি বলছে, ব্যাস বাক্যের শুরুতে নয়, শেষে কিন্তু কিছু নাই। শেষে যা বা যার থাকলে কিন্তু হবে নয় বহুব্রীহি। মানে শুরুতে বা নাই, আর শেষে যদি যে বা যার হয় তাহলে নয় বহুব্রীহি। আর তৎপুরুষে কি, ধ্যান চিন্তা করেন, এখানে কিন্তু বিভক্তি নাই, বিভক্তি থাকলেই তো তৎপুরুষ, কিন্তু এখানে বিভক্তি ছাড়াও তৎপুরুষ। যেমন অজানা, জি ন জানা। হ্যাঁ, ন জানা, এখানে শেষে যদি বলতো ন জানা যার, ন জানা যা, তাহলে তখন কিন্তু আপনার বহুব্রীহি হইতো নয়। কিন্তু পরে যেহেতু কিছু নাই, এই জন্য এটা কি, এটা হলো আপনার তৎপুরুষ সমাস। তৎপুরুষ। তাহলে নয় তৎপুরুষ। তাহলে দেখবেন অজানা, নাই জানা, অনাসার, ন আসার, শেষ। বিশেষ দ্রষ্টব্য, ব্যাস বাক্যের শুরুতে নাই এবং শেষে যে জাত থাকলে সেটি নয় বহুব্রীহি সমাস হয়। আর নয় তৎপুরুষ সমাস হয় না। যেমন অজানা, নাই জানা যা, দেখছেন? যা অজানা যদি বলেন না জানা, এটা কিন্তু হইলো না, এটা বাক্য হয় নাই। নাই জানা যা, এই যা কথাটা আপনাকে বলতেই হবে। আর বলবেন যেহেতু, তখন হবে নয় বহুব্রীহি। আর যদি না বলতে পারেন তাহলে তো ভুল করবেন। লিঙ্ক শেষ হয়ে গেলে লিঙ্ক দিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা অলুক তৎপুরুষ, নয়া তৎপুরুষ গেল না, অজানা গেছে। অলুক তৎপুরুষটা দেখেন বিভক্তিতে লোপ হবে না। যেমন চোখের বালি, ডাইরেক্ট প্রথম পদে এর আছে, চোখের বালি। তাহলে আপনি কি বলবেন? তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ। আচ্ছা, কর্মধারয় সমাস, এই এই কোনো সংজ্ঞা আসে না, কিন্তু এই সংজ্ঞাটা পরীক্ষা আসে, এই সংজ্ঞাটা পরীক্ষা আসে। বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হলে আবার কর্মধারয় কি পরবর্তী প্রাধান্য পাবে জানেনি, তাহলে কি হবে? কর্মধারয় সমাস হবে। যেমন নীলাম্বর, নীল যে অম্বর, তাহলে এই জায়গায় নীল হলো বিশেষণ, আর অম্বর মানে আকাশ, আকাশ হলো আপনার কি, বিশেষ্য। নীল হলো বিশেষণ, আকাশ হলো বিশেষ বিশেষ্য। হাঁসমহল এলে পারবেন। তবে লিঙ্ক শেষ হয়ে যাবে, তো লিঙ্কটা শেষ হোক। লিঙ্কটা শেষ হলে আমরা আরেকবার লিঙ্ক দিব, দিয়ে আর একটা ফুল, এই ক্লাসটা ফুল লিঙ্ক লাগবে। মাথা ব্যথা ধরে যাচ্ছে, ঘুমায় যাবো। স্যার
বলেন। ও স্যার বলেন নাই নাকি? কি কইলেন স্যার? আচ্ছা হোক, কেউ কিছু লিঙ্ক দিয়ে দিয়ে আর একটা তাড়াতাড়ি। আমাদের এক্সাম কি হবে ভাই? হুম